প্রিয় প্রথম বর্ষের শিক্ষার্থীরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমরা আমাদের অনলাইন ক্লাসে আজকে 53তম লেকচারে আছি। আমরা যারা প্রথম বর্ষে আছি, আজকে আমি তোমাদের একটা নতুন অধ্যায় শুরু করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে। সেটা আমি গত ক্লাসে তোমাদের বলে নিয়েছিলাম। তোমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইটা সামনে রাখো এবং সেখান থেকে অধ্যায় 4 যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়টা বের করো সবাই সামনে, ঠিক আছে? তাহলে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র আজকে অধ্যায় 4 আমরা শুরু করছি, যে অধ্যায়ের নাম যৌথ মূলধনী কোম্পানির মূলধন। আমরা যদি সংক্ষেপে বলতে চাই, এই চ্যাপ্টারটাকে আমরা শেয়ার ইস্যু নামেও বলতে পারি। বইতে অবশ্য উল্লেখ নেই, কিন্তু আমরা এই চ্যাপ্টারের নাম শেয়ার ইস্যু বলতে পারি, কারণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো মূলত শেয়ার ইস্যু সংক্রান্ত অঙ্ক, শেয়ার ইস্যু বিলি শেয়ার সংক্রান্ত অঙ্ক আর কি। তাহলে এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন এর সংক্ষিপ্ত নাম শেয়ার ইস্যু বলা যেতে পারে। তাহলে এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, অধ্যায় 4। যেহেতু আমি তোমাদের বলেছি আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে আমি তোমাদের চ্যাপ্টারগুলো শেষ করার চেষ্টা করব, আমাদের সিলেবাস শেষ করার চেষ্টা করব, সেই হিসাবে আমি এগুচ্ছি। আচ্ছা, এই অধ্যায় থেকে আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো শিখবো বা ধারণা নিব, সেই আলোচ্য বিষয়গুলো কি কি সেটা একটু খেয়াল করো। এবং আমি পাশে টপিক নাম্বারগুলো লিখে দিয়েছি, তোমরা বই খুলে সেই টপিকগুলো আগে মার্ক করে নাও, কারণ আমি যখন যে টপিকটা পড়াবো হয়তো অন্য টপিকগুলো মুছে দিতে হবে, সেজন্য আগে মার্ক করে নাও কোন কোন টপিকগুলো আজকে আমরা শিখবো বা জানবো। প্রথম যে বিষয়টা আমরা ধারণা নিব সেটা হচ্ছে শেয়ারের সংজ্ঞা বা শেয়ারের ধারণা। শেয়ার বিষয়টা কি সে সম্পর্কে ধারণা নেব। এটা তোমরা তোমাদের বইয়ের অধ্যায় 4-এর 4.10 টপিকে পাবে, ঠিক আছে? সুতরাং 4.10 এটা মার্ক করো। তারপর দ্বিতীয় যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ, সেটা তোমরা পাবে টপিক নাম্বার 4.20। তারপর আমরা শিখবো শেয়ার ইস্যু বা শেয়ার বিলি সংক্রান্ত বিষয়সমূহ। শেয়ার ইস্যু বা বিলির ক্ষেত্রে কোম্পানির কিছু রুলস থাকে বা কিছু নিয়ম থাকে, কিছু বিবেচনার বিষয় থাকে, সেই বিষয়গুলো কি কি সেগুলো আমরা পাবো টপিক নাম্বার 4.21-এ। তারপর আমরা আজকে ধারণা নিব শেয়ার ইস্যু বা বিলিকরণ সংক্রান্ত জাবেদার নিয়ম। আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো মূলত জাবেদা খতিয়ান ভিত্তিক, ঠিক আছে? আমরা সবাই সাধারণ জাবেদা করতে পারি, সেরকম জাবেদার অঙ্ক এই চ্যাপ্টারের অঙ্কগুলো। তবে সেই ক্ষেত্রে জাবেদার নিয়মগুলো কেমন হবে আর উদ্দীপকটাই বা কেমন থাকবে সেগুলো পরে আমাদের বুঝে বুঝে কিভাবে জাবেদা দিতে হবে, সেই জাবেদার নিয়মগুলো আমরা শিখবো আজকে। সেটা তোমরা পাবে টপিক নাম্বার 4.24-এ। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 4, সেই 4-এর এই সমস্ত টপিকগুলো আজকে আমরা আলোচনা করব। যেই টপিকগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় সেগুলো আজকে আমি বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু যে বিষয়গুলো আমি না পড়ালেও তোমরা নিজেরা স্টাডি করে রিডিং পড়ে বুঝতে পারবে, সেই থিওরিটিক্যাল বিষয়গুলো এখানে সব পড়ানো হচ্ছে না বা আমি লিখিনি, সেগুলো তোমরা নিজ দায়িত্বে বাসায় পড়ে নিবে। অর্থাৎ পুরো চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, যেন এমসিকিউ সিকিউ যেটাই আসুক না কেন আমরা সঠিক অ্যান্সার করতে পারি। আর আরেকটা কথা, আমরা যখন যে চ্যাপ্টার শেষ করব সেই চ্যাপ্টারের এমসিকিউ গুলো কিন্তু নিজ দায়িত্বে পড়ে ফেলবো। একদম এমসিকিউ সম্পর্কে ভালো ধারণা নিয়ে রাখবো, যেন পরীক্ষার আগে শুধু আমরা রিভাইজ দিতে পারি, নতুন করে যেন আর শিখতে না হয়। তাহলে এখানে যে কয়েকটা টপিক আমি বলছি, এগুলো ছাড়া যে টপিকগুলো এখানে লেখা নেই বা আমি পড়াচ্ছি না বা বুঝাচ্ছি না, সেগুলো তোমরা কিন্তু নিজ দায়িত্বে অবশ্যই বাসায় পড়বে, ওগুলোকে বাদ দেয়া যাবে না। কিন্তু যেগুলো আমাকে অবশ্যই তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আছে, যেগুলো না বুঝালে হয়তো তোমরা অঙ্ক করতে পারবে না, ভালোভাবে বুঝবে না, সেই বিষয়গুলো সম্পর্কে আমি শুধু ক্লাসে আজকে ধারণা দিচ্ছি এবং নিয়মগুলো শেখাচ্ছি। আচ্ছা, তাহলে শেয়ার ইস্যু বা বিলিকরণ সংক্রান্ত জাবেদার নিয়ম 4.24 আমরা পাবো। এরপর আছে ব্যাংক হিসাব, এর খতিয়ান করতে হবে একটা, ঠিক আছে? ব্যাংক হিসাব এর একটা খতিয়ান করতে হয়। জাবেদা তো করবোই, শেয়ার ইস্যু সংক্রান্ত বা বিলি সংক্রান্ত জাবেদা আমাদের করতে হবে। সেই জাবেদা থেকে আমাদের সম্পূর্ণ উদ্দীপক ঘেটে আমরা দেখব ব্যাংক সংক্রান্ত লেনদেন কি কি আছে। শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয়গুলো বা শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনগুলো সাধারণত ব্যাংকের সাথে সম্পাদন করা হয়, নগদে সম্পাদন হয় না। তোমরা অঙ্ক করার ক্ষেত্রে বুঝবে, যখন জাবেদার নিয়ম পড়বে তখন বুঝবে যে এখানে নগদের কোনো কারবার নেই। শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনগুলো ব্যাংকের সাথে হয়, টাকা পয়সার বিষয়গুলো, অর্থাৎ টাকা গ্রহণ বা ফেরত প্রদান, এরকম বিষয়গুলো ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয়। সেক্ষেত্রে সরাসরি হাতে বা নগদের মাধ্যমে এখানে লেনদেনগুলো করা হয় না।
সেই কারণে এখানে ব্যাংক হিসাবের একটা খতিয়ান করতে হয়। শুধুমাত্র ব্যাংকের সাথে যে লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলো উদ্দীপক থেকে ঘেটে ঘেটে বা জাবেদা থেকে ঘেটে ঘেটে নিয়ে এসে ব্যাংক হিসাবের একটা খতিয়ান করতে হয় এবং ব্যাংক হিসাবের একটা জের নির্ণয় করতে হয়। এই জেরটা নির্ণয় করতে হয় কারণ শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন, এটার আরেকটা টপিক আজকে আমরা পড়বো, সেটা তোমরা পাবে 4.26-এ। আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি, অথবা একাদশ শ্রেণীতে এখনো পর্যন্ত ওই অধ্যায়টা আমরা করিনি। আর্থিক বিবরণী যেটা আমরা করি একাদশ শ্রেণীতে অধ্যায় করিনি, তবে আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে সেটা আমরা জানি। তাহলে শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেন আর্থিক অবস্থার বিবরণীতে বা উদ্বর্তপত্রে কিভাবে উপস্থাপন করতে হয় সেটারও একটা নিয়ম আমরা জানবো। অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্কগুলো মূলত এই 3টা বিষয়ের মাধ্যমে সম্পাদন করতে হয়। প্রথমত হচ্ছে জাবেদা করতে হয়। পুরো উদ্দীপকটা একটা প্যারাগ্রাফ আকারে থাকে, তোমরা উদাহরণ ঘাটলে পাবে। সেই উদ্দীপক থেকে খুঁজে খুঁজে আমরা যে জাবেদার নিয়মগুলো শিখবো সেই নিয়মের সাথে মিলিয়ে মিলিয়ে ওই উদ্দীপকে কি কি লেনদেন সম্পাদিত হয়েছে সেই লেনদেনগুলোর জাবেদা দিতে হবে। আমরা যে নিয়মগুলো করবো সেই নিয়মের মধ্যে যে জাবেদাগুলো আসবে লেনদেন পর আমাদের বুঝতে হবে। হয়তো নিয়মের সবগুলো জাবেদা এখানে হবে না, যেটুকু উদ্দীপকের মধ্যে থাকবে সেখান থেকে খুঁজে নিয়ে এসে এই নিয়মের মধ্যে আমরা জাবেদা করব। তারপর সেই জাবেদা থেকে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো খুঁজে বের করে সেটার একটা খতিয়ান করব, ব্যাংকের জের নির্ণয় করব ব্যাংক হিসাবে। সেই জেরটা আমরা কি করব, আর্থিক অবস্থার বিবরণীতে চলতি হিসাবের অধীনে আমরা দেখাবো। এই আর্থিক অবস্থার বিবরণীতে ব্যাংক হিসাবের উদ্বৃত্তটা বা হিসাবকাল শেষে ব্যাংকের ব্যালেন্স কত হয়, চলতি হিসাব ব্যাংক হিসাব, সেটা নির্ণয়ের জন্য মূলত আমাদের এই ব্যাংক হিসাবের খতিয়ানটা করতে হয়। আর এই আর্থিক অবস্থার বিবরণীতে শেয়ার ইস্যু সংক্রান্ত আরো কি কি বিষয় এখানে উপস্থাপন করতে হয় বা প্রদর্শন করতে হয় সেটা আমরা উদ্দীপক পড়ে বুঝবো, এবং এই নিয়ম যখন করব, ছকটা যখন আমি তোমাদের শেখাবো তখন বুঝবে এখানে শেয়ার ইস্যুর কি কি বিষয় এখানে আসে। আর আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা সবাই জানি যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের বা কোম্পানির হিসাবকাল শেষে ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য প্রতিষ্ঠানের যাবতীয় সম্পত্তি এবং যাবতীয় দায় ও মূলধনগুলোর সমন্বয়ে যে বিবরণী বা যে প্রতিবেদন প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে, কিসের জন্য, আর্থিক অবস্থা জানার জন্য। কিসের সমন্বয়ে, ওই প্রতিষ্ঠানের সমস্ত সম্পত্তি, সব ধরনের সম্পত্তি এবং সব ধরনের দায় ও মূলধন নিয়ে যে বিবরণ বা একটা প্রতিবেদন তৈরি করা হয় সেটাই মূলত আর্থিক অবস্থার বিবরণী। ঠিক আছে, এই আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা কি জানতে পারি, হিসাবকাল শেষে ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কিরূপ, সঠিক আর্থিক চিত্র আমরা খুঁজে পাই এই আর্থিক বিবরণীর মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী জিনিসটা কি। এখানে সম্পদ থাকে, সব ধরনের সম্পদ থাকে, আরেক অংশে সব ধরনের দায় ও মূলধন থাকে। ঠিক আছে, আর ওগুলা নিয়েই আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে হয়, এবং যেই বিবরণীতে সম্পদের টাকার পরিমাণ এবং দায় ও মূলধনের টাকার পরিমাণ সমান হয়, আমরা সবাই জানি সেটা। তাহলে আর্থিক অবস্থার বিবরণী শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে অত বড় আর্থিক অবস্থার বিবরণী আমাদের শিখতে হবে না, শুধুমাত্র শেয়ার ইস্যু সংক্রান্ত যে কয়েকটা বিষয় আছে সেগুলো আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে প্রদর্শন করব সেটার জন্য এই নিয়মটা 4.26। আমি যদি নাও পড়াই, নাও এখানে এঁকে দেই, বইতে সুন্দরভাবে এঁকে একদম বুঝিয়ে দেওয়া আছে। তারপরেও আমি আজকের ক্লাসে যতটুকু পারি তোমাদের বুঝিয়ে দিব। যদি সময় থাকে আমি একে একে তোমাদের শিখিয়ে দিব, জাবেদাগুলো যতটুকু সম্ভব আমি সময় থাকলে হয়তো লিখে দেখাতে পারি, অথবা সংক্ষিপ্তভাবে বলে বই থেকে বুঝাতে পারি, কারণ বইতে খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে। যেগুলো আমি ক্লাসে আলোচনা করব সেগুলো বইতেও আছে। তাহলে আজকে আমরা আমাদের আলোচনায় এই 5টা বিষয় শিখবো, যেগুলো আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো মূলত এই 3টার উপর ভিত্তি করে করতে হয়। এই 3টা বিষয় আমাদের ভালো করে জানতে হবে। তবে এই 3টা বিষয় জানার আগে আমাদের এই থিওরিটিক্যাল বিষয়ে আগে ধারণা নিতে হবে। চলো আমরা প্রথম টপিকে চলে যাই। আজকে আলোচ্য বিষয়ের প্রথম টপিক হচ্ছে শেয়ারের সংজ্ঞা বা ধারণা। তাহলে এটা আমরা পাবো আমাদের টপিক নাম্বার 4.10-তে। তোমরা সবাই বইতে দেখো 4.10-তে আছে শেয়ার বলতে আসলে কি বোঝায়। শেয়ারের সংজ্ঞাটা সুন্দর করে দেয়া আছে। আমি তোমাদের যদি সংক্ষিপ্তভাবে বুঝাতে চাই, তাহলে শেয়ার বিষয়টা হচ্ছে একটা কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ। ঠিক আছে, একটা কোম্পানির মোট মূলধনের, আমরা কিন্তু যৌথ মূলধনী কোম্পানির বিষয়বস্তু পড়ছি, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কোম্পানি রিলেটেড হতে হবে, এবং আমাদের কথা দিয়ে বা আমাদের অঙ্কের প্রেজেন্টেশন দিয়ে বুঝাতে হবে যে আমরা কোম্পানির অঙ্ক করছি, যেটা আমরা বুঝতে চেষ্টা করছি সেটা কোম্পানির বিষয়। তাহলে শেয়ারটা হচ্ছে একটা কোম্পানির মোট মূলধনের
ক্ষুদ্র ক্ষুদ্র এবং সমান অংশ। অন্যভাবে বলতে পারি, একটা কোম্পানির মোট মূলধনকে ইস্যু ও হস্তান্তরের সুবিধার জন্য কতগুলো ছোট ছোট সমান অংশে বিভক্ত করা হয়, যাকে বলা হয় শেয়ার। প্রত্যেকটা ছোট ছোট বা প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে এক একটা শেয়ার বলা হয়, এবং প্রত্যেকটা অংশ কিন্তু সমান হবে। যেমন আমি যদি বলি একটা কোম্পানির মোট মূলধন হচ্ছে 100 টাকা, এখানে এই 100 টাকাকে আমি যদি সহজে হস্তান্তর করতে যাই অথবা ইস্যু করতে চাই, এই উদ্দেশ্যে আমি 100 টাকাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি। তাহলে আমি 100 টাকাকে মনে করো যে 10টা ভাগে ভাগ করলাম, তাহলে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে কিন্তু আমি ভাগ করতে পারি, এবং প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগের পরিমাণ কিন্তু সমান হতে হবে শেয়ার হতে হলে। তাহলে 100 টাকাকে আমি যদি 10টা ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগে কিন্তু 10 টাকা করে পড়বে। অর্থাৎ আমি মোট মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলাম, এবং প্রত্যেকটা অংশের মূল্য বা পরিমাণ কিন্তু, দামটা কিন্তু, টাকার পরিমাণটা কিন্তু সমান হবে। তাহলে এক একটা অংশের মূল্য কিন্তু এখানে 10 টাকা। এই এক একটা 10 টাকা হচ্ছে এক একটা শেয়ার। এই 10 টাকার একটা পরিচয় হচ্ছে যে এখানে মোট মূলধনের প্রত্যেকটা মোট মূলধনকে যে আমি ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো সমান অংশে বিভক্ত করছি, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা 10 টাকার অংশ হচ্ছে এক একটা শেয়ার। এটা আমি নমুনা দিয়ে বুঝালাম বা উদাহরণ দিয়ে। তাহলে এখানে বইতে সুন্দর করে একটা লাইনে বলে দেয়া আছে, ইস্যু ও হস্তান্তরের সুবিধার জন্য একটা কোম্পানির মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে ভাগ করা হয়। এই মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিটা অংশকে এক একটা শেয়ার বলে। ঠিক আছে, তাহলে আমি হয়তো তোমাদের বোঝাতে পেরেছি শেয়ার আসলে কি। শেয়ার হলো একটা কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশ, এবং ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশের প্রত্যেকটা অংশ এক একটা শেয়ার। একটা কোম্পানির প্রত্যেকটা শেয়ার কিন্তু ক্রমিক নাম্বার যুক্ত থাকে। আমি যদি একটা মোট মূলধনকে 10টা ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগ কিন্তু নম্বর যুক্ত থাকবে সিরিয়ালি। যেমন প্রথম ভাগটা 1, পরেরটা 2, 3, এইভাবে প্রত্যেকটা 10 টাকার যে দিয়ে যে ভাগ করলাম, প্রত্যেকটা শেয়ারের মূল্য যে 10 টাকা, তো প্রত্যেকটা শেয়ার কিন্তু এখানে ক্রমিক নাম্বার যুক্ত থাকবে। এই ক্রমিক নাম্বার যুক্তের কারণ, ক্রমিক নাম্বার দেওয়ার কারণটা হচ্ছে যেন সহজে এই শেয়ারগুলো ইস্যু করা যায় এবং হস্তান্তর করা যায়। ঠিক আছে, যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো কোম্পানির শেয়ার ক্রয় করে, তখন সে ব্যক্তি বা প্রতিষ্ঠান উক্ত কোম্পানির লভ্যাংশ পাওয়ার অধিকারী হয়। ঠিক আছে, যখনই কেউ শেয়ার ক্রয় করবে, তাহলে সেই শেয়ার ক্রয়ের মাধ্যমে যে কোম্পানির শেয়ার ক্রয় করা হচ্ছে, সেই কোম্পানির লভ্যাংশ গ্রহণের বা লভ্যাংশ পাওয়ার অধিকার লাভ করে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান যে ক্রয় করে, শেয়ার ক্রয় করে। এবং কোম্পানির বিলোপ সাধনকালে যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি ওই কোম্পানির সম্পত্তিতে মূলধন সরবরাহ করে, ওই আনুপাতিক অংশে তখন বা আনুপাতিক হারে কোম্পানির বিলোপ সাধনের সময় সেই মূলধনটা ফেরত পাওয়ার অধিকারী হয়। ঠিক আছে, এখানে দেখো তোমাদের বইতে 4.10 টপিকে এটা বলে দেওয়া আছে, শেষের দিকে একটা প্যারা, শেয়ারের সংজ্ঞার শেষের একটা অংশ। প্রত্যেকটা শেয়ার মূলধনের অংশ বলে উহা ক্রয়ের দ্বারা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোম্পানির আংশিক মালিকানা লাভ করে। অর্থাৎ আমি যদি একটা কোম্পানি হই, আমার শেয়ার যদি কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠান ক্রয় করে, তবে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান কিন্তু আমার কোম্পানির আংশিক মালিকানা লাভ করবে, এবং আমার কোম্পানির সেই আংশিক মালিকানা যারা লাভ করবে তাদের প্রত্যেককে এক একজন শেয়ার হোল্ডার বলে। সেই শেয়ার হোল্ডার তখন কি হবে, আমার কোম্পানির লভ্যাংশ পাওয়ার অধিকার লাভ করবে, এবং আমার কোম্পানিটা যখন বিলোপ সাধন ঘটবে, তখন সেই সম্পত্তিতে যে পরিমাণ মূলধন সে প্রদান করেছিল, আনুপাতিক হারে সে মূলধন ফেরত পাওয়ার অধিকার লাভ করবে। এটা সুন্দর করে বইতে গুছিয়ে বলা আছে। তারপর বলা আছে কোম্পানির প্রত্যেকটা শেয়ার ক্রমিক নাম্বার যুক্ত থাকবে, এবং প্রত্যেকটা শেয়ার এক একটা অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য করা হবে কোম্পানির। এবং সবশেষে বলা আছে, সুতরাং শেয়ার হলো কোম্পানির কারবারের বা যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্রমিক নাম্বার যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র একক, যা বিক্রি করে কোম্পানি তার মূলধন সংগ্রহ করে থাকে। অর্থাৎ একটা কোম্পানি যখন তার মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সমান অংশে বিভক্ত করে, তার একটা উদ্দেশ্য থাকে। সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে তো অবশ্যই শেয়ার বলে, সেই শেয়ারগুলা বিক্রির মাধ্যমে বা হস্তান্তরের মাধ্যমে মূলধন সংগ্রহ করে। এই উদ্দেশ্যেই মূলত কোম্পানি তার মোট মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে বিভক্ত করে, এবং প্রত্যেকটা অংশকে এক একটা শেয়ার বলে।
এরপরে আশা করি তোমরা শেয়ারের ধারণা বা সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে এই টপিকটা আরেকবার রিভাইজ করবে, তখন সংক্ষেপে যে বইতে সুন্দরভাবে লেখা আছে সেটা পড়লে আরো ভালোভাবে জানতে পারবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে হয়তো একটু বিস্তারিতভাবে বুঝাই, একটু সহজভাবে বোঝানোর জন্য হয়তো দু একটা কথা বাড়িয়ে বলতে হয় বোঝানোর জন্য। তবে তোমরা যদি আরেকটু সহজভাবে বা সংক্ষেপে বুঝতে চাও তাহলে এই টপিকগুলো তোমরা নিজেরা একটু রিভাইজ করে নিবে। তাহলে দ্বিতীয় টপিক আমরা এখন চলে যাই। দ্বিতীয় টপিক হচ্ছে শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ। এটা তোমরা পাবে তোমাদের বইয়ের টপিক নাম্বার 4.20। সেখানে লেখা আছে, দেখো, যৌথ মূলধনী কোম্পানির শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ। আমরা অবশ্যই কোম্পানির শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ করছি, যৌথ মূলধনী কোম্পানি। তাহলে এখানে আমরা একটু দেখি, এই টপিকগুলো মুছে দিই, পরে আমরা যখন আবার আলোচনা করব তখন আমরা সেই অনুযায়ী লিখে নিব। যৌথ মূলধনী কোম্পানির শেয়ারের শ্রেণী বিভাগ। কোম্পানিতে মূলত 4 ধরনের শেয়ার মূলধন থাকে, ঠিক আছে? যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে 4 ধরনের শেয়ার মূলধন থাকে। এখানে শুরুতে লেখা আছে যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করে থাকে, এবং লিস্টেড কোম্পানির ক্ষেত্রে বা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার মূলধনকে নিম্নোক্ত 4টি স্তরে ভাগ করা হয়। তাহলে শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ 4টি স্তর। এক হচ্ছে অনুমোদিত মূলধন, দ্বিতীয়টা হচ্ছে ইস্যুকৃত মূলধন, তৃতীয়টা হচ্ছে বিলিকৃত মূলধন, এবং লাস্টে হচ্ছে পরিশোধিত বা আদায়কৃত মূলধন। ঠিক আছে? 4 ধরনের একটা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার মূলধনকে 4টি ভাগে ভাগ করা হয় বা 4টি স্তরে বিভক্ত করা হয়। ঠিক আছে? তাহলে এই 4টি নাম তোমাদের খাতায় লিখে সিরিয়ালি মুখস্থ করতে হবে, উলটপালট করে বলা যাবে না। এই 4টা মূলধনকে আমাদের মনে রাখতে হবে সিরিয়াল মেনটেন করে। অর্থাৎ প্রথম 1 নম্বরে থাকবে অনুমোদিত মূলধন। এই অনুমোদিত মূলধন এগুলার অন্য কোনো ক্রমিক নাম্বারে যাবে না, প্রথমেই থাকবে অনুমোদিত মূলধন, তারপর দ্বিতীয়তে থাকবে ইস্যুকৃত মূলধন, তৃতীয়তে থাকবে বিলিকৃত মূলধন, আর লাস্টে থাকবে পরিশোধিত বা আদায়কৃত মূলধন। এখানে সিরিয়াল মেনটেন করার একটা কারণ আছে, প্রত্যেকটা মূলধন তার পূর্বের মূলধনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? এখানে অনুমোদিত শেয়ার মূলধন, ইস্যুকৃত শেয়ার মূলধন আমরা বলতে পারি। এখানে অনুমোদিতটাকে অন্যভাবে বলা হয়, অনুমোদিতর নাম হচ্ছে নামমাত্র বা নিবন্ধিত অনুমোদিতর নাম। এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। মনে রাখার একটা কারণ, যেন এমসিকিউতে অল্টারনেটিভ নাম দিয়ে যদি কোনো প্রশ্ন করে আমরা যেন সঠিকভাবে সেটা বুঝতে পারি। ইস্যুকৃতর আরেকটা নাম হচ্ছে বিলিযোগ্য। বিলি করি নাই এখনো, আমরা বিলি করার জন্য বাজারে ছেড়েছি বা বিবরণী পত্র প্রচার করেছি জনগণের সামনে যে আমরা এতটুকু শেয়ার বিক্রি করতে পারি, সেটা জানিয়ে আমরা বাজারে একটা বিজ্ঞাপন দিয়েছি বা প্রচারণা চালিয়েছি। সেটা হচ্ছে ইস্যুকৃত, কতটুকু শেয়ার আমরা বিক্রি করতে পারবো সেটা জানিয়ে, সেটার পরিমাণটা জানিয়ে আমরা বাজারে একটা প্রচারণা চালাই, সেটাকে বলা হয় বিলিযোগ্য বা ইস্যুকৃত। ইস্যুকৃতটার নাম হচ্ছে বিলিযোগ্য, মানে এখনো আমরা কি করি নাই, বিলি করি নাই বা বিক্রি করি নাই। বিলির আরেকটা নাম হচ্ছে বন্টনকৃত। ঠিক আছে? এটার বিলি মানে হচ্ছে, এই বিলি মানে হচ্ছে বন্টন, বিলিযোগ্য বা বন্টনযোগ্য। আমরা এইভাবেও নামগুলো মনে রাখতে পারি। অল্টারনেটিভ নামগুলো আমাদের জানাটা খুবই জরুরি, কারণ বলা যায় না কখন কোন শব্দ ইউজ করা হয় প্রশ্নের মধ্যে। আর লাস্টে হচ্ছে পরিশোধিত বা আদায়কৃত মূলধন। এবার আমি মূলধনগুলো, প্রত্যেকটা মূলধন আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি বা বুঝাই, সেটা তোমরা বইতেও পাবে। অনুমোদিত মূলধন বা নামমাত্র বা নিবন্ধিত মূলধনটা হচ্ছে যে পরিমাণ মূলধন নিয়ে একটা কোম্পানি গঠিত এবং নিবন্ধিত হয় সেটাকেই বলা হয় অনুমোদিত মূলধন। অর্থাৎ কোম্পানি তো আইন অনুযায়ী, কোম্পানি আইন অনুযায়ী, বাংলাদেশে প্রচলিত 1932 সালের কোম্পানি আইন অনুযায়ী এই কি বলা হয়, কোম্পানি গঠিত হয়। সেই
যে আইন অনুযায়ী বা যে পরিমাণ মূলধন নিয়ে একটা কোম্পানি শুরুতে যে পরিমাণ শেয়ার মূলধন নিয়ে একটা কোম্পানি গঠিত ও নিবন্ধিত হয় সেই পরিমাণ মূলধনকেই বলা হয় অনুমোদিত বা নামমাত্র বা নিবন্ধিত মূলধন। তোমরা এখানে দেখবে যে তোমাদের বইয়ে কোম্পানি আইন অনুযায়ী তোমাদের কত সালের কোম্পানি আইনের কথা এখানে বলা আছে সেটা তোমরা দেখবে। আচ্ছা, তোমাদের 1900 এখানে কোম্পানির আইনে বলা আছে, এটা 1934 সাল, 94 সাল, 1994 সালের কোম্পানি আইন। ঠিক আছে, কোম্পানি গঠিত হয় 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী। এখানে দেয়া আছে যে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি গঠিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং সেই আইন অনুযায়ী যখন একটা যে পরিমাণ শেয়ার মূলধন নিয়ে একটা কোম্পানি গঠিত ও নিবন্ধিত হয় সেই পরিমাণ শেয়ার মূলধনকে বলা হয় অনুমোদিত মূলধন বা নামমাত্র মূলধন অথবা নিবন্ধিত মূলধন। আচ্ছা, এখানে অনুমোদিত মূলধনটাকে টোটাল টাকায় প্রদর্শন করা হতে পারে, আবার শেয়ার দিয়েও বোঝানো হতে পারে, অর্থাৎ শেয়ারের সংখ্যা দিয়েও মূলধনগুলোকে প্রকাশ করা যায়। সেখানে কতগুলো শেয়ার নিয়ে কোম্পানি গঠিত হয়েছে এবং প্রত্যেকটা শেয়ারের নামমাত্র মূল্য কত। প্রতিটা শেয়ারের তো অবশ্যই একটা মূল্য থাকে, যেমন আমি তোমাদের শুরুতেই শেয়ারের সঙ্গে বুঝিয়েছি যে মোট মূলধনকে যদি আমি 100 টাকা মূলধনকে যদি 10টা ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগের দাম কিন্তু 10 টাকা করে পড়বে। সেখানে প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা, সেটা হচ্ছে নামিক মূল্য বা নামমাত্র মূল্য। তাহলে যেই পরিমাণ শেয়ার এবং শেয়ারের দাম, প্রত্যেকটা শেয়ারের দাম নিয়ে একটা কোম্পানি গঠিত ও নিবন্ধিত হয়, সেই মোট মূলধনটাকে বলা হয় অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন অনেক সময় উদ্দীপকে শেয়ার দিয়েও প্রকাশ করা থাকতে পারে, অনেক সময় মোট টাকার অঙ্ক দিয়েও প্রকাশ করা থাকতে পারে। শেয়ার দিয়ে যখন প্রকাশ করা থাকবে সেখানে প্রত্যেকটা শেয়ারের দামও দেয়া থাকবে। এখানে বলা যেতে পারে কোম্পানি 2000 শেয়ার, প্রতিটা শেয়ার 10 টাকা করে, প্রত্যেকটার দাম 10 টাকা করে নিয়ে কোম্পানিটি গঠিত ও নিবন্ধিত হলো। সেক্ষেত্রে আমার অনুমোদিত মূলধন হবে 2000 গুণ 10 অর্থাৎ 20,000 শেয়ার, 20,000 টাকা। সেক্ষেত্রে টাকায় যদি আমি প্রকাশ করি অনুমোদিত মূলধন হবে 2000 গুণ 10। এটা হচ্ছে অনুমোদিত মূলধন টাকায় প্রকাশ এবং অনুমোদিত মূলধন শেয়ারে প্রকাশ। ঠিক আছে, এভাবে আমাদের দুই ভাবে বুঝতে হবে। এবং শেয়ার ইস্যুর অঙ্কগুলোর ক্ষেত্রে শূন্যের সংখ্যা বেশি থাকে এবং শেয়ার এবং টাকা এই দুইটা বিষয়ে আমাদের খুব বেশি খেয়াল রাখতে হয়, কারণ আমাদের সংখ্যা কিন্তু দুই ভাবে দেয়া থাকতে পারে। শেয়ারের সংখ্যাও দেয়া থাকে, টাকার পরিমাণের সংখ্যাটাও দেয়া থাকে। সেই ক্ষেত্রে কোনটা শেয়ার বা কোনটা টাকা, এই টাকা এবং শেয়ার দুইটা শব্দের ক্ষেত্রে কিন্তু আমাদের খুব বেশি গুরুত্ব দিয়ে তখন অঙ্ক করতে হয়। যদি শেয়ার দেওয়া থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা শেয়ারের দাম দিয়ে আমাদের টাকার পরিমাণটা বের করতে হবে, প্রত্যেকটা শেয়ারের দামও আমাদের উদ্দীপকে দেওয়া থাকবে। আর যদি মোট মূলধন দেয়া থাকে এবং শেয়ারের সংখ্যা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা গুণ ভাগ করে প্রত্যেকটা শেয়ারের দাম বের করব। যখন আমরা অঙ্ক করব আরো ভালোভাবে বুঝবো। তাহলে আমরা অনুমোদিত মূলধনটা বুঝলাম, যে পরিমাণ মূলধন নিয়ে একটা কোম্পানি গঠিত ও নিবন্ধিত হয় সেই মূলধনটাকে বলা হয় অনুমোদিত মূলধন। আচ্ছা, এই মূলধনের পরিমাণ ও কত শেয়ারে বিভক্ত তা স্মারকলিপিতে উল্লেখ থাকে। তাহলে মূলধনের পরিমাণটাও মোট টাকা দিয়ে প্রকাশ করা থাকে স্মারকলিপিতে, এবং শেয়ার কত শেয়ার সেই শেয়ারের সংখ্যাটাও স্মারকলিপিতে উল্লেখ থাকে, এবং সেই সাথে প্রত্যেকটা শেয়ারের দাম কত তাও স্মারকলিপিতে সংগ্রহ করা থাকে বা লেখা থাকে। এরপর হচ্ছে দ্বিতীয়টা ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধনটা ডিপেন্ড করে অনুমোদিত মূলধনের উপর। ইস্যুকৃত মূলধনটা হলো অনুমোদিত মূলধনের যতটুকু শেয়ার কোম্পানি বিক্রি করবে বলে বাজারে বিবরণী পত্র প্রচার করে। অর্থাৎ অনুমোদিত মূলধন যদি আমি 2000 শেয়ার নিয়ে অনুমোদিত আমার কোম্পানিটা গঠন করি, সেখান থেকে আমি কতটুকু শেয়ার বাজারে বিক্রি করতে পারবো সেটা জানিয়ে আমি যখন একটা বিবরণী পত্র প্রচার করি বা বিজ্ঞাপন দেই বাজারে, সেটাই হচ্ছে ইস্যুকৃত মূলধন। অর্থাৎ এখানে অনুমোদিত ইস্যুকৃত মূলধনটা ডিপেন্ড করে অনুমোদিত মূলধনের উপর। যদি 2000 শেয়ার অনুমোদিত মূলধন হয়, এখান থেকে আমি ধরা যাক 1800 শেয়ার আমি বাজারে ইস্যু করতে পারবো, অথবা আমি 2000 শেয়ারই বাজারে ছাড়তে পারবো। তবে অনুমোদিত মূলধনের চেয়ে বেশি শেয়ার আমি বাজারে ছাড়তে পারবো না। সেটাই আমি অনুমোদিত মূলধনের থেকে কতটুকু অংশ আমি বাজারে বিক্রি করতে পারবো সেটা জানিয়ে যখন একটা বিবরণী পত্র প্রচার করি বা বিবরণ বা বিজ্ঞাপন দেই বাজারে, সেটাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। এখানে বলা আছে অনুমোদিত শেয়ার মূলধনের যতটুকু সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিক্রির আহ্বান জানিয়ে বিবরণী পত্র প্রচার করা হয় তাকে ইস্যুকৃত মূলধন বলে।
বইতে উদাহরণ সহ সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। তাহলে দেখো আমি যেটা বললাম, অনুমোদিত মূলধন হচ্ছে যে পরিমাণ মূলধন নিয়ে একটা কোম্পানি গঠিত ও নিবন্ধিত হয়, সেটাই অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধনের মোট টাকার পরিমাণ এবং শেয়ারের সংখ্যা স্মারকলিপিতে দেয়া থাকে। অর্থাৎ অনুমোদিত মূলধনটাকে টাকা এবং শেয়ার দুইভাবেই উদ্দীপকে প্রকাশ করা থাকতে পারে, এবং প্রত্যেকটা মূলধনই এখানে এইভাবে শেয়ার এবং টাকা দিয়ে প্রকাশ করা থাকতে পারে। ইস্যুকৃত মূলধনটা হচ্ছে অনুমোদিত মূলধনের যতটুকু অংশ কোম্পানি বাজারে বিক্রি করতে পারবে বলে বিবরণী পত্র প্রচার করে বা জনগণের কাছে ক্রয়ের আহ্বান জানানোর জন্য বা জনগণের কাছে একটা বিজ্ঞাপন প্রচার করে। অর্থাৎ অনুমোদিত মূলধনের কতটুকু অংশ সে বিক্রি করতে পারবে সেটা জানিয়ে যখন একটা বাজারে বিবরণী পত্র ছাড়ে কোম্পানি, তখন সেটাকে বলা হয় ইস্যুকৃত মূলধন। এখানে ইস্যুকৃত মূলধনটা কোনোভাবে অনুমোদিত মূলধনের বা অনুমোদিত শেয়ারের বেশি হবে না, হয়তো অনুমোদিত শেয়ারের সমান হবে, নয়তো তার চেয়ে কম হবে। ঠিক আছে, এজন্য আমি বলেছি যে প্রত্যেকটা মূলধন একটা আরেকটার উপর ডিপেন্ড করে, এই জন্য সিরিয়ালি আমাদের নামগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে 3 নাম্বার, বিলিকৃত মূলধন। ইস্যুকৃত মূলধনের যতটুকু শেয়ার বা যতটুকু অংশ জনগণের মধ্যে কোম্পানি বন্টন বা বিলি করতে পারে সেটাই হচ্ছে বিলিকৃত মূলধন। এখানে বিলিকৃত মূলধন ইস্যুকৃত মূলধনের সমান হতে পারে বা ইস্যুকৃত মূলধনের চেয়ে কম হতে পারে, সেটা ডিপেন্ড করে জনগণের শেয়ার ক্রয়ের আবেদনের উপর। কারণ যখন বাজারে ইস্যুকৃত শেয়ারগুলোকে ইস্যু করা হয় বা বিক্রি করা হবে কতটুকু শেয়ার সেটা জানিয়ে বাজারে বিবরণী পত্র প্রচার করা হয়, সেটার উপর ভিত্তি করে জনগণ কিন্তু শেয়ার ক্রয়ের জন্য আবেদন জানায়। আবেদনের সাথে কিন্তু প্রত্যেকটা শেয়ারের কত দাম সেই হিসাবে আবেদনপত্রের সাথে টাকাটাও ব্যাংকে জমা দেয়। সেই কতটুকু শেয়ার আমরা বাজারে বিক্রি করতে পারবো, ইস্যু করেছি কতটুকু, তার চেয়ে আবেদনটা বেশি এসেছে কিনা সেটা আমাদের দেখতে হবে কোম্পানি হিসাবে, অথবা তার চেয়ে আবেদনটা কম এসেছে কিনা সেটাও আমাদের দেখতে হবে। যদি আমাদের ইস্যুকৃত মূলধনের তুলনায় আবেদনটা বেশি আসে, যেন আমরা 1800 শেয়ার ইস্যু করলাম, তার চেয়ে আবেদন আমাদের বেশি আসলো, 2000 শেয়ারের আবেদন আসলো, সেক্ষেত্রে আমরা তো বিক্রি করতে পারবো 1800 শেয়ার, তাহলে আরো বাড়তি যে 200 শেয়ারের আবেদন আসলো সেটা কিন্তু আমাদের ফেরত দিয়ে দিতে হবে, টাকাটা ফেরত দিয়ে দিতে হবে আবেদনকারীদের মধ্যে। সেক্ষেত্রে নিয়ম মানতে হবে, কারা শেষ দিকে আছে, শেষ দিকে হয়তো 200 শেয়ার, অতিরিক্ত 200 শেয়ারের আবেদনের টাকা আমাদের ফেরত দিয়ে দিতে হবে। কারণ কি, আমাদের ক্ষমতাই হচ্ছে 1800 শেয়ার বিক্রি করার, আমরা বেশিটা তো বিক্রি করতে পারবো না, এজন্য অতিরিক্ত আবেদন ফেরত দিতে হয় আবেদনের অর্থ। এই 1800 শেয়ারের মধ্যে আমরা যদি যখন আমরা বিলিকৃত মূলধনটা সংগ্রহ করবো, তাই 1800 শেয়ারের আবেদনের প্রেক্ষিতে আমরা জনগণের মধ্যে 1800 শেয়ার আমরা বন্টন করে দিব। কিন্তু যদি আমরা ইস্যু করলাম 1800 শেয়ার, আমাদের কাছে আবেদন আসলো 1600 শেয়ারের, সেক্ষেত্রে আবেদনটা কিন্তু কম আসলো ইস্যুকৃত শেয়ারের তুলনায়, সেক্ষেত্রে আমাদের করার কিছু নেই, আমাদের 1600 শেয়ারই বন্টন করতে হবে, কারণ আমাদের আবেদনের পরিমাণটা এটার চেয়ে কম। আবেদনের পরিমাণ এটার সমান বা কম আসলে আমরা ততটুকু বিলি করতে পারবো, আর বেশি আসলে অতিরিক্তটা আমাদের ফেরত দিতে হবে, সেটা আমরা জাবেদা করার নিয়মে বুঝবো। তাহলে বইতে এখানে লেখা আছে, দেখো, কোম্পানি শেয়ার ক্রয়ের আবেদন প্রাপ্তির পর যে পরিমাণ শেয়ার তাদের মধ্যে বন্টন করে তার নামিক মূল্যকে বলা হয় বিলিকৃত মূলধন। তাহলে বিলিকৃত মূলধনটা ডিপেন্ড করে কিন্তু ইস্যুকৃত মূলধনের উপর, আবার ইস্যুকৃতটা ডিপেন্ড করে অনুমোদিত মূলধনের উপর। ঠিক আছে, এক একটা শেয়ার মূলধন এক এক তার আগের শেয়ার মূলধনের উপর ডিপেন্ড করছে, এই জন্য আমাদের সিরিয়াল মেনটেন করে শেয়ার মূলধনের নামগুলো মনে রাখতে হবে। এবার হচ্ছে পরিশোধিত মূলধন। পরিশোধিত মূলধন হচ্ছে আমরা যতটুকু শেয়ার বিলি করছি তার সম্পূর্ণই কোম্পানি আদায় করতে পারে। অর্থাৎ এখানে ধরেই নেওয়া হয় যে আমরা যতটুকু শেয়ার জনগণের মধ্যে বিলি করতে পেরেছি ততটুকু শেয়ারের মূলধন আমরা সংগ্রহ করতে পেরেছি, এই জন্য যতটুকু সংগ্রহ করলাম সেটার নামই হচ্ছে পরিশোধিত বা আদায়কৃত মূলধন। ঠিক আছে, তাহলে এখানে এক লাইনে বলা আছে, কোম্পানির বিলিকৃত মূলধনের সম্পূর্ণই আদায় হয় বলে একে আদায়কৃত মূলধন বা পরিশোধিত মূলধন বলে। তাহলে পরিশোধিত মূলধনটাও কিন্তু বিলিকৃত মূলধনের উপর ডিপেন্ড করে। আর প্রত্যেকটা মূলধনের অল্টারনেটিভ নাম আমি তোমাদের লিখে দিয়েছি, এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এই নামগুলো আমাদের আর্থিক অবস্থার বিবরণী করার ক্ষেত্রেও লাগবে, জাবেদা করার ক্ষেত্রে উদ্দীপকে হয়তো সেইভাবে শব্দ দিয়ে ইউজ করা থাকতে পারে, আমরা যেন সহজে বুঝে জাবেদাগুলো করতে পারি এবং আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন করতে পারি। এবার আমরা আমাদের টপিকের 3 নাম্বার বিষয়ে যাব, সেটা আমাদের ছিল শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয়সমূহ। ঠিক আছে, পরের টপিকটা আমাদের ছিল শেয়ার বিলিকরণ সংক্রান্ত, শেয়ার বিলি
বা ইস্যু সংক্রান্ত বিষয়বস্তু। এটা আমরা পাবো 4.21। আচ্ছা, শেয়ার বিলি বা শেয়ার ইস্যু সংক্রান্ত এখানে অনেকগুলো বিষয় আছে। ক থেকে 6 পর্যন্ত আমাদের অনেকগুলো টপিক বা হিন্টস এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা হিন্টস বিস্তারিত বর্ণনা সহ দেওয়া আছে। এখান থেকে আমি তোমাদের নামগুলো এখন একটু লিখে দেই, কিন্তু যে বিষয়গুলো আমাদের অঙ্কের জন্য বা জাবেদার জন্য, খতিয়ানের জন্য বেশি প্রয়োজন, বিশেষ করে জাবেদার জন্য এবং উদ্দীপকটা বোঝার জন্য, সেই টপিকগুলো বা সেই বিষয়গুলো শুধু আমি আলোচনা করব, আর বাকিগুলো তোমরা বই থেকে পড়ে নেবে, নিজেরাই বুঝতে পারবে। এখানে ক নাম্বারে বলা আছে সমমূল্যে, অধিহারে এবং অবহারে শেয়ার ইস্যু। এটা হচ্ছে আমাদের সবচেয়ে শেয়ার ইস্যুর অঙ্ক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের অবশ্যই জানতে হবে। আমাদের এটা অবশ্যই জাবেদা করার জন্য জানতে হয়। জাবেদা থেকে খতিয়ান, খতিয়ানের থেকে আমাদের কি বলে আর্থিক অবস্থার বিবরণী, প্রত্যেকটা জায়গায় আমাদের এই বিষয়গুলো কাজে লাগবে। এটা আমাদের অবশ্যই জানতে হবে এবং আমাদের অঙ্কগুলো মূলত এই বিষয়গুলো ধরে বা বুঝে আমাদের করতে হবে। ঠিক আছে, বলা উদ্দীপক সেভাবে উপস্থাপন করা হবে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে খ নাম্বারে বলা আছে অবলেখকের দস্তুরি। অবলেখকের দস্তুরি মানে হচ্ছে কমিশন, এটা আমাদের মনে রাখতে হবে। অবলেখকের কমিশন। লাস্টে হচ্ছে আমাদের 3 নম্বরে ন্যূনতম চাঁদা। আমাদের এই দুইটা বিষয় অঙ্কের জন্য প্রয়োজন হবে, আমি বুঝাবো। যেগুলো বাকি আছে আরো, সেটা তোমরা নিজেরা পড়লেও বুঝতে পারবে, বিস্তারিত বর্ণনা সহ একদম দেয়া আছে। যখন আছে একটা ন্যূনতম চাঁদা। ঘ নাম্বারে হচ্ছে শেয়ার সনদপত্র। এই বিষয়গুলো তোমরা জানবে এমসিকিউর জন্য মেইনলি। অঙ্কের জন্য প্রথম দুইটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে শেয়ার ওয়ারেন্ট বা পরোয়ানা। শেয়ার ওয়ারেন্ট বা পরোয়ানা। এবং চ নাম্বারে বলা আছে অতিরিক্ত চাঁদা। লাস্ট ওয়ান হচ্ছে শেয়ার ক্রয়ের অর্থ প্রদান। শেয়ার ক্রয়ের অর্থ প্রদান। তোমরা তোমাদের টপিক নাম্বার এটা খোলো, খুলে মার্ক করো যে এই বিষয়গুলোর নাম আমি লিখে দিয়েছি, কোথায় কোথায় আছে এবং কতটুকু তোমরা নিজেরা বাসায় স্টাডি করবে। ঠিক আছে, সেলফ স্টাডি এগুলো নিজেদের পড়ে নিতে হবে গ থেকে 6 পর্যন্ত, জানার জন্য বিষয়গুলো আসলে কি কি। তবে আমাদের অঙ্কের জন্য ক এবং খ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আমাদের অঙ্কের উদ্দীপকগুলো মূলত এগুলোর উপর ভিত্তি করে দেয়া থাকবে। উদ্দীপকের মধ্যে ঘুরে ফিরে দেখবে এই কথাগুলো লেখা আছে। যে কোনো একটা ভাবে হয়তো উদ্দীপক দেয়া থাকবে, এখানে একটা, দুইটা, 3টা পার্ট আছে। যে কোনো একটা পদ্ধতিতে হয়তো উদ্দীপক দেয়া থাকবে এবং ম্যাক্সিমাম উদ্দীপকেই দেখবে অবলেখকের দস্তুরি বা কমিশন সংক্রান্ত কথা বলা আছে। তাহলে এগুলোই আমাদের জানাটা খুব বেশি জরুরি। আর বাকি যে বিষয়গুলো আছে, ন্যূনতম চাঁদা সেটা কি, শেয়ার সনদপত্র, শেয়ার ওয়ারেন্ট বা পরোয়ানা কি জিনিস, কখন কিভাবে ব্যবহার করতে হয় সেগুলা, তারপর অতিরিক্ত চাঁদা, শেয়ার ক্রয়ের অর্থ প্রদান, আসলে বিষয়বস্তু কি সেগুলো তোমরা বই থেকে নিজের একটু স্টাডি করবে। আমি এটা গ থেকে 6 পর্যন্ত মুছে দিই। ক আর খ নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। সেটা হচ্ছে কোম্পানি তার শেয়ার বা ইস্যু বা বিলি করতে পারে 3 ভাবে। সমমূল্যে শেয়ার ইস্যু বা বিলি করতে পারে, অধিহারে শেয়ার ইস্যু করতে পারে, অবহারে বা বাট্টায় শেয়ার ইস্যু করতে পারে। আমরা তো জানি যে কোম্পানির শেয়ার মূলধনের শ্রেণীবিভাগ একটু আগে পড়েছি। 4 ধরনের মূলধন ছিল: অনুমোদিত বা নামমাত্র বা নিবন্ধিত মূলধন, ইস্যুকৃত বা বিলিযোগ্য মূলধন, বিলিকৃত বা বন্টনকৃত মূলধন, লাস্টে হচ্ছে পরিশোধিত বা আদায়কৃত মূলধন। এই মূলধনগুলো সংগ্রহের জন্য কোম্পানি 3টা পদ্ধতিতে বাজারে শেয়ার ছাড়তে পারে। ঠিক আছে,
জনগণের কাছে বিবরণী পত্র প্রচার করতে পারে তিনটা পদ্ধতিতে বা তিনটা উপায়ে। প্রথম হচ্ছে সমমূল্যে শেয়ার ইস্যু করতে পারে। সমমূল্যে শেয়ার ইস্যু মানেটা কি? কোম্পানি নিবন্ধনের সময় প্রত্যেকটা শেয়ারের যে দাম থাকে সেটাকে নামমাত্র মূল্য বলা হয়। প্রতিটা শেয়ারের নামমাত্র মূল্য বা নামিক মূল্য। কোম্পানি যদি সেই নামিক মূল্যে বাজারে শেয়ার ইস্যু করে বা বাজারে শেয়ার ছাড়ে, সেটাকেই বলা হয় সমমূল্যে শেয়ার ইস্যু। ঠিক আছে? তাহলে কোম্পানি নিবন্ধনের সময় যদি বলা থাকে প্রত্যেকটা শেয়ারের দাম 10 টাকা করে, আমি যখন সেই নিবন্ধিত মূলধন থেকে বা নিবন্ধিত শেয়ার থেকে কিছু শেয়ার সেই একই দামে বাজারে ছাড়ি, প্রত্যেকটা শেয়ারের দাম যদি সেই নিবন্ধিত দামেই ধরি, তাহলে সেটাকে বলা হবে সমমূল্যে শেয়ার ইস্যু করা। সমমূল্যে শেয়ার ইস্যুর ক্ষেত্রে এখানে একটা জাবেদার নিয়ম আছে। আমি যদি সমমূল্যে শেয়ার ইস্যু করি, সেক্ষেত্রে সেই সমমূল্যে শেয়ার ইস্যুর টাকাটা যদি শেয়ার মূলধনে স্থানান্তর করি, সেক্ষেত্রে আমার জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব আর শেয়ার মূলধন হিসাব। ঠিক আছে? শেয়ার আবেদন হিসাব আর শেয়ার মূলধন হিসাব। ঠিক আছে? আবেদন হিসাব ডেবিট। প্রত্যেকটা আমাদের জাবেদার ক্ষেত্রে প্রত্যেকটা শব্দের আগে শেয়ার শব্দটা ইউজ করতে হবে। শেয়ার আবেদন, শেয়ার মূলধন, এরকম, শুধুমাত্র ব্যাংক হিসাব বাদ দিয়ে বা অবলেখকের কমিশন এই বিষয়গুলো বাদে। তাহলে সমমূল্যে শেয়ার ইস্যু করলে সেক্ষেত্রে যখন শেয়ার ইস্যুর টাকাটা আমরা শেয়ার মূলধনে স্থানান্তর করব, তখন আমরা শেয়ার আবেদনকে ডেবিট করব এবং শেয়ার মূলধনকে ক্রেডিট করব। আমরা যখন জাবেদার নিয়ম পড়বো, পরবর্তী টপিক আমরা আরো ভালোভাবে শিখবো। তাহলে সমমূল্যে আমরা বুঝলাম। এখানে লেখা আছে, দেখো, কোম্পানি যখন শেয়ারের নামিক মূল্যে উহা বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করে, তাকে সমমূল্যে বা সমহারে শেয়ার ইস্যু বলা হয়। তো সেটাই বললাম, কোম্পানি নিবন্ধনের সময় যেই দামে শেয়ারগুলো নিয়ে নিবন্ধিত হয়, সেই একই দামে যদি শেয়ার ইস্যু করে বাজারে, তাহলে তাকে বলা হয় সমমূল্যে বা সমহারে শেয়ার ইস্যু। অর্থাৎ দামের কোনো পরিবর্তন হয় না, প্রতিটা শেয়ারের দাম ওই সেমই থাকে, যেই দামে আমরা নিবন্ধিত হয়েছি। এবার দেখি অধিহারে শেয়ার ইস্যু কি। এটা হচ্ছে রোমান 1, এটা হচ্ছে রোমান 2। অধিহারে শেয়ার ইস্যু কি? অধি মানে কি? অধি মানে হচ্ছে অধিক। ঠিক আছে? অধি মানে হচ্ছে অধিক, অধিক বা বেশি। তাহলে অধিহারে অর্থাৎ একটা শেয়ারের যে দাম থাকে, যে নামিক মূল্যটা থাকে, সেই দামের চেয়েও যদি আরো বেশি টাকায়, ঠিক আছে, আরো বেশি টাকায় বা বেশি হারে যখন কোম্পানি বাজারে শেয়ার ইস্যু করে, তাকে বলা হয় শেয়ার অধিহার বা অধিহারে শেয়ার ইস্যু। তাহলে এখানে তোমাদের লেখা আছে, দেখো, কোম্পানি আইন অনুসারে যে কোনো কোম্পানি উহার শেয়ারের লিখিত বা অভিলিখিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে শেয়ার বিলি করতে পারে। এই অধিহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে অবশ্যই কোম্পানির আইন মেনটেন করতে হবে। কোম্পানির আইনে এরকম নিয়ম আছে যে কোম্পানি তার প্রতিটা শেয়ারের নামিক মূল্যের চেয়ে অধিক হারে শেয়ার ইস্যু করতে পারবে। ঠিক আছে? এবং সেই অধিক হারে শেয়ার ইস্যুটাকে বলা হয়, বেশি হারে শেয়ার ইস্যুটাকে বলা হয় অধিহারে শেয়ার ইস্যু। এখানে নামিক মূল্যটাকে অভিহিত মূল্য কিন্তু বলা হয়। নামিক মূল্যকে কি বলা হয়? নামিক মূল্য হচ্ছে অভিহিত মূল্য। অভিহিত নামিক মূল্যকে বলা হয় অভিহিত মূল্য। তাহলে একটা কোম্পানি তার নামিক মূল্যের চেয়ে বা অভিহিত মূল্যের চেয়ে অধিক মূল্যে যদি বাজারে শেয়ার ইস্যু করে বা শেয়ার বিক্রি করে, তাকে বলা হয় অধিহারে শেয়ার ইস্যু। এই অধিহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে কোম্পানি আইনে কিন্তু নিয়ম আছে বা এর পক্ষে সঠিক আইনটা আছে যে অধিহারে শেয়ার ইস্যু করতে পারবে। ঠিক আছে? এরকম আইন আছে। এভাবে লিখিত বা অভিহিত মূল্য অপেক্ষা অধিক মূল্যের শেয়ার বিলিকে বা শেয়ার ইস্যুকে অধিহারে শেয়ার ইস্যু বলা হয়। এখানে উদাহরণ দিয়ে বলা আছে যে আমরা যখন সমমূল্যে শেয়ার ইস্যু করেছি, আমরা বলেছিলাম যে যেই দামে কোম্পানিটা প্রত্যেকটা শেয়ারের যে দাম নিয়ে কোম্পানি নিবন্ধিত হয়, সেই একই দামে যখন শেয়ার ইস্যু করে, সেম দামে, তাকে বলা হয় সমমূল্যে। যখন ওই নামিক মূল্যের তুলনায় আরেকটু বেশি হারে শেয়ার ইস্যু করে, তাকে বলা হয় অধিহারে শেয়ার ইস্যু। যেমন একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয় নিবন্ধনের সময়, আমরা যদি 10 টাকার জায়গায় 12 টাকায় শেয়ার ইস্যু করি বা বাজারে শেয়ারটা বিলি বা বন্টন করি, সেই অতিরিক্ত যে 10 টাকার চেয়ে অতিরিক্ত 2 টাকা নিয়ে আমরা যে বাজারে শেয়ারটা ইস্যু করলাম, সেই 2 টাকাটা হচ্ছে অধিহার। অতিরিক্ত 2 টাকাটাকে বা অতিরিক্ত হারটাকে বলা হচ্ছে এখানে অধিহার, আর এটাকে বলা হয় অধিহারে শেয়ার ইস্যু। তখন শেয়ারের মূল্যটা হয়ে যাবে নামিক মূল্য যোগ অধিহার, অর্থাৎ 2 টাকা, 10 আর 2 তখন হয়ে যাবে, টোটাল দামটা হয়ে যাবে 12। আমরা 12 টাকায় বিবরণী পত্র প্রচার করব। প্রত্যেকটা শেয়ারের দাম তখন আমরা 12 টাকা ধরবো।
কতটুকু বেশি আমরা ধরছি সেই বেশি অংশটাকে বলা হবে অধিহার। অধিহারে শেয়ার বিলির ক্ষেত্রে যখন শেয়ারটাকে শেয়ার মূলধনে স্থানান্তর করা হয় শেয়ার আবেদনের অর্থ, সেই ক্ষেত্রে জাবেদা হয় এরকম: শেয়ার আবেদন ডেবিট, আমরা হিসাব কথা লিখব, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, মূলধন ক্রেডিট। আর শেয়ার অধিহার যেহেতু একটা আয়, প্রতিষ্ঠানের আয়, ঠিক আছে, অধিহারে শেয়ার ইস্যু করলে সেটা হতে প্রাপ্ত অধিহার মূলধন জাতীয় প্রাপ্তি, ঠিক আছে। শেয়ার অধিহারটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, তখন শেয়ার অধিহার হয়ে যাবে ক্রেডিট, শুধুমাত্র অধিহারের টাকার অংশটুকু আসবে, ঠিক আছে। শেয়ার অধিহার কি? এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। আমাদের এটা মনে রেখে শেয়ার অধিহারকে ক্রেডিট করতে হবে। তাহলে আমরা অধিহারটা বুঝলাম, সমমূল্যে শেয়ার ইস্যুটা বুঝলাম। এটা হচ্ছে নামিক মূল্যে শেয়ার ইস্যু করলে, নিবন্ধিত হয় যে দামে প্রতিটা শেয়ার, সেটা হচ্ছে সেই মূল্যে যদি শেয়ার ইস্যু করি সেটা হচ্ছে সমমূল্যে শেয়ার ইস্যু। আর এখানে হচ্ছে শেয়ারের নামিক মূল্যের তুলনায় অধিক হারে যদি আমরা শেয়ার ইস্যু করি সেই অতিরিক্ত অংশটাকে বলা হয় অধিহার, এবং তখন সেটাকে বলা হয় অধিহারে শেয়ার ইস্যু। এবার দেখি অবহারে শেয়ার ইস্যু মানে কি। অব মানে কি? অব মানে হচ্ছে কম, ঠিক আছে। অব মানে হচ্ছে নিম্ন স্তর, নিচের দিকে যাওয়া, ডাউন হয়ে যাওয়া, অব। আর অধি মানে হচ্ছে উপরের দিকে, তাহলে অব মানে হচ্ছে কম। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে অবহারে শেয়ার ইস্যু বিষয়টা হচ্ছে যখন কোম্পানি তার শেয়ারের নামিক মূল্যের তুলনায় আরো কিছু কম মূল্যে, অতিরিক্ত মূল্যে না কিন্তু, কিছু কম মূল্যে বা বাট্টায়, কম মূল্যে বলতে এখানে বাট্টায় অর্থাৎ কিছুটা ছাড়ে, নামিক মূল্যের তুলনায় কম মূল্যে যখন বাজারে শেয়ার ইস্যু করে তখন সেটাকে বলা হয় অবহারে শেয়ার ইস্যু বা বাট্টায় শেয়ার ইস্যু। কেন কোম্পানি তার নামিক মূল্যের তুলনায় কম মূল্যে শেয়ার ইস্যু করবে? হয়তোবা কোম্পানির শেয়ার অনেক দিন ধরে পড়ে আছে, বিক্রি হচ্ছে না, দ্রুত বিক্রির আশায় কিছুটা অন্তত অর্থ আসবে বা মূলধন সংগৃহীত হবে সেজন্য, অথবা বেশি বিক্রির আশায়, শেয়ার গুলো যেন বেশি বিক্রি হয়, সেই বিক্রির আশায় অনেক সময় অবহারে শেয়ার ইস্যু করতে পারে, ঠিক আছে। এখানে যেমন একটু বেশি মুনাফার আশায় কোম্পানি অধিক হারে শেয়ার ইস্যু করে, এখানে একটু বেশি বিক্রির আশায় বা অনেকদিন ধরে শেয়ারগুলো অবিকৃত অবস্থায় পড়ে থাকলে সেটা দ্রুত বিক্রয়ের জন্য বাট্টায় বা অবহারে শেয়ার ইস্যু করতে পারে। অবহারে শেয়ার ইস্যুর ক্ষেত্রে তখন জাবেদা হবে এরকম: যদি আমরা অবহারে শেয়ার ইস্যুর কৃত অর্থটা আমরা শেয়ার মূলধনে স্থানান্তর করি তখন শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন হবে ডেবিট। অবহারটা যেহেতু একটা প্রতিষ্ঠানের ক্ষতি, ঠিক আছে, শেয়ার অবহার হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি, আমরা কারণ আমাদের নামিক মূল্যের তুলনায় আরো কম মূল্যে শেয়ার ছাড়ছি, এটা আমাদের মূলধন জাতীয় ক্ষতি, ক্ষতি যেহেতু এটা ডেবিট হবে। শেয়ার অবহার ডেবিট, আর হচ্ছে শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট, রোমান 3। তাহলে আমরা তিনটা জাবেদা কিন্তু এখানে শিখে ফেললাম। আমাদের তিন ভাবে শেয়ার ইস্যু করা যায় বাজারে, তিনটা পদ্ধতিতে। এখন প্রত্যেকটা পদ্ধতিতে কিন্তু জাবেদাগুলো এরকম, যখন আমরা সমমূল্যে শেয়ার ইস্যুকে শেয়ার মূলধনে নিয়ে যাব, শেয়ার মূলধনে স্থানান্তর করতেই হয়, এটা উদ্দীপকে বলা থাকে না, কিন্তু আমরা আবেদনের টাকাটা যখন পাই সেই টাকাটা আমরা ব্যাংকের মাধ্যমে পাই এবং সেই আবেদনের টাকাটা আমরা কি করি, শেয়ার মূলধনে স্থানান্তর করি। সেটা যদি আমরা সমমূল্যে শেয়ার ইস্যু করি সেক্ষেত্রে আমাদের জাবেদাটা হবে এরকম, যখন আমরা মূলধনে স্থানান্তর করব। যখন অধিহারী শেয়ার ইস্যু করি সেটাকে আমরা যখন মূলধনে স্থানান্তর করবো শেয়ার মূলধনে, এরকম জাবেদা হবে। যখন অবহারে বা বাট্টায় শেয়ার ইস্যু করবো সেটাকে মূলধনে স্থানান্তরের ক্ষেত্রে আমাদের এরকম জাবেদা হবে। অধিহার হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, তাই অধিহার ক্রেডিট হয়, এবং অবহার হচ্ছে মূলধন জাতীয় ক্ষতি, তাই অবহার ডেবিট হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার হচ্ছে অবলেখকের দোস্তরি, অবলেখকের দোস্তরি বা কমিশন, ঠিক আছে। আমাদের 3 নম্বর টপিকের প্রথম অংশ আমাদের পড়া শেষ, আমরা খতে যাই এখন। খ হচ্ছে আমাদের অবলেখকের দোস্তরি। অবলেখকের দোস্তরি বা অবলেখকের কমিশনটা হচ্ছে এরকম যে আমাদের কোম্পানির শেয়ার হয়তো আমরা সরাসরি জনগণের কাছে আমরা নিজেরা অনেক সময় বিক্রি করি না, কোম্পানির লোক হয়তো নিজেরা বিক্রি করে না, হয়তো সেই ক্ষেত্রে কোনো মাধ্যম নিয়োগ করা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মাধ্যম হিসাবে দায়িত্ব দেওয়া হয় যে আমাদের কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দাও।
সেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানই হচ্ছে তখন অবলেখক। সেই অবলেখক আমাদের শেয়ারগুলো বিক্রি করে দিবে। সেই শেয়ার হিসাবে একটা প্রতিটা শেয়ার বিক্রির উপর একটা নির্দিষ্ট হারে সে কমিশন পায়, যেটাকে বলা হয় অবলেখকের কমিশন বা অবলেখকের দস্তুরি। এখানে দেখো কোম্পানির মূলধন গঠনের জন্য লেখা আছে তোমাদের বইতে, কোম্পানি মূলধন গঠনের জন্য শেয়ার বা ঋণপত্র বিক্রি করে থাকে, কিন্তু জনসাধারণ সরাসরি কোম্পানি হতে শেয়ার বা ঋণপত্র ক্রয় করতে পারে না। কোম্পানি থেকে হয়তো সরাসরি আমরা শেয়ার বা ঋণপত্র দিচ্ছি, শেয়ার দিচ্ছি না, আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারছে না জনগণ। আবার এটি সব সময় না, কখনো কখনো আমাদের কাছ থেকে আমরা যদি কোম্পানি হয় সরাসরি নাও নিতে পারে। এটি একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ ব্যাপার। তাছাড়া শেয়ার ও ঋণপত্র বিক্রয় একটি ঝামেলাপূর্ণ, ব্যয়বহুল ও সময় সাপেক্ষ কাজ। তদুপরি এই কাজের দায়িত্ব নিয়ে কৃতকার্য না হতে পারলে তা প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট ক্ষতির কারণ হতে পারে। তাই কোম্পানির প্রবর্তক বা পরিচালকগণ তৃতীয় কোনো পক্ষের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের উপর শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব ন্যস্ত করে। যেটাই বললাম যে আমরা যদি আমাদের কোম্পানির শেয়ার বাজারে ছাড়ি, সেক্ষেত্রে শেয়ার আমরা বিক্রিটা হয়তো সরাসরি করি না, বা অনেক সময় আমরা করতে পারি না, জনগণের কাছে সরাসরি শেয়ারটা বিলি করতে পারি না। সেক্ষেত্রে কোম্পানির পরিচালনা পর্ষদ একটা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বা তৃতীয় কোনো পক্ষকে দায়িত্ব দেয় যে আমাদের কোম্পানির শেয়ারগুলো আপনারা বিক্রি করে দেন বা আপনি বিক্রি করে দেন, এর প্রেক্ষিতে আপনি নির্দিষ্ট হারে কমিশন পাবেন। সেটাকেই বলা হচ্ছে যে প্রতিটা শেয়ার ভিত্তিতে কমিশন পায়। যেই ব্যক্তি বা প্রতিষ্ঠান এই দায়িত্বটা পালন করে তাকে বলা হয় অবলেখক। এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে যে আমাদের কোম্পানি শেয়ারগুলো বিক্রি করে দেয়, জনগণের মধ্যে বিলি করে দেয়, সে হচ্ছে অবলেখক। এবং অবলেখক যে কমিশনটা পায়, শেয়ার প্রতি যে কমিশনটা পায়, কমিশনের হার দেয়া থাকতে পারে, টাকার পরিমাণ দেয়া থাকতে পারে, প্রতিটা শেয়ারে সে কত করে কমিশন পাচ্ছে, সেটাকেই বলা হয় এখানে অবলেখকের দস্তুরি। যে কমিশনটা পাচ্ছে টোটাল আমরা কমিশনটা নির্ণয় করব, তারপর আমরা জাবেদায় সেটাকে দেখাবো যে সে কতটুকু কমিশন পাচ্ছে, সেটাকে বলা হচ্ছে অবলেখকের দস্তুরি। কোম্পানি অবলেখক হিসেবে, আচ্ছা এখানে বলা হয় এভাবে যারা কোম্পানির শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে অবলেখক বা দায় গ্রহণকারী বলা হয়। অবলেখক কি বলা হয়? দায়গ্রাহক। অবলেখকের আরেকটা নাম ইংলিশে বলা হয় আন্ডার রাইটার্স। ঠিক আছে, তাহলে অবলেখককে দায়গ্রাহক বলা হয়, আন্ডার রাইটার্স বলা হয়, আন্ডার রাইটার্স কমিশন। অবলেখকের দস্তুরি বা কমিশন অথবা দায়গ্রাহকের কমিশন, যে কোনো শব্দ ইউজ করা থাকতে পারে। অবলেখকের কমিশনের জাবেদাটা খুবই সহজ। অবলেখকের কমিশনটা প্রতিষ্ঠানের জন্য খরচ, আর এই লেনদেনগুলো আমি তোমাদের বলেছি যে শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমে সম্পাদন করতে হয়। তাহলে এখানে আমাদের যেহেতু এটা একটা খরচ, আমরা জাবেদা দিব এইভাবে, অবলেখকের কমিশন ডেবিট আর হচ্ছে ব্যাংক ক্রেডিট। ঠিক আছে, ব্যাংক ক্রেডিট, ব্যাংকের মাধ্যমে যেহেতু টাকাটা দেয়া হয়। বাকি যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা পড়ে নিবে 6 পর্যন্ত। এখন আমরা জাবেদার নিয়মে চলে যাই। আমাদের পরের টপিকটা ছিল জাবেদার নিয়ম। ঠিক আছে, শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদার যে নিয়ম, এই যে এতক্ষণ টপিকটা পড়লাম, এই যে টপিকটা, এখানে আমরা অনেকগুলো জাবেদা শিখে ফেলেছি। এখন যদি আমি জাবেদাগুলো তোমাদের বই থেকে পড়ে বুঝিয়েও দেই তাহলে তোমরা সহজে আরো বেশি বুঝতে পারবে, কারণ লিখতে গেলে এখানে প্রচুর সময় লাগবে। বইতে যা আছে সেটাই হয়তো আমি লিখতাম, কিন্তু তোমরা বইতে আমি যে পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দিব, তোমরাও সাথে বইটা খোলা রাখো, সাথে সাথে আমার সাথে সাথে সেই জায়গায় মনোযোগ দিয়ে পড়ো, প্রয়োজনে পেন্সিল হাতে রাখো, মার্ক করে রাখো, যেন আমার পড়ানোর পরও বই থেকে তোমরা নিজেরা পড়ে বুঝতে পারো। জাবেদার নিয়ম হচ্ছে 4.24। ঠিক আছে, আমরা জাবেদার নিয়মগুলো এখন একটু দেখি। শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা 1 নম্বরে বলা আছে, যখন শেয়ার আবেদনের সাথে অর্থ পাওয়া যায়। আমরা জানি শেয়ার ইস্যুর সমস্ত লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়, এবং আমরা যখন শেয়ার ইস্যু করে বাজারে একটা বিবরণী পত্র প্রচার করি, জনগণ যেন সেটার উপর ভিত্তি করে আবেদন করে কে কতগুলো শেয়ার কিনতে চায়। যখন সে আবেদন পাঠায়, জনগণ আমাদের কোম্পানিতে যখন আবেদনপত্র পাঠায়, সেই আবেদনপত্রের সাথে কিন্তু টাকাটাও জমা দেয়। প্রতিটা শেয়ারের মূল্য কত, বা আমরা কিভাবে শেয়ারটা বাজারে ছেড়েছি, আমরা কি সমমূল্যে শেয়ারটা বাজারে ছেড়েছি, নাকি অধিহারে ছেড়েছি, নাকি অবহারে ছেড়েছি, বাজারে শেয়ারটা কিভাবে ইস্যু করেছি, সেটার উপর ভিত্তি করে কিন্তু আবেদনের টাকাটা আমরা পাই। তাহলে যখন শেয়ার আবেদনের অর্থ পাওয়া যায়, আবেদনের সাথে আবেদনের অর্থ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা করি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা যখন অর্থ পাই, অর্থ পেলে ব্যাংকে টাকা বাড়ে। অর্থ প্রাপ্তি মানে হচ্ছে আমাদের ব্যাংকের সাথে লেনদেন, ব্যাংক তখন ডেবিট, ব্যাংকে টাকা বাড়ে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। আর আমরা কিসের ভিত্তিতে টাকা পাচ্ছি? শেয়ার আবেদনের ভিত্তিতে, তখন
শেয়ার আবেদন ক্রেডিট। এটা হচ্ছে আমাদের উদ্দীপক পড়ে প্রথম জাবেদা। উদ্দীপকে সরাসরি বলা থাকবে না যে শেয়ার আবেদন হলো এত টাকা, এটা বলা থাকবে না। উদ্দীপক পড়ে বুঝতে হবে জনগণ কতগুলো শেয়ারের জন্য আবেদন করেছে এবং সেই আবেদনের সাথে কিন্তু অর্থ পাওয়া যায়, সেটার জন্য আমাদের প্রথমেই জাবেদা, অর্থপ্রাপ্তির জাবেদা, আবেদনের সাথে অর্থপ্রাপ্তির জাবেদা। যখন 2 নাম্বার, যখন শেয়ার আবেদনকারীদের মধ্যে বিলিখিত শেয়ার সমূহের আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হয়। এই 2 নাম্বার জাবেদাটা আমি একটু আগে এই যে এই টপিকের মধ্যে প্রথম যে ক নাম্বার ছিল সেটার মধ্যে কিন্তু বুঝিয়ে দিয়েছি। 2 নাম্বারের যে জাবেদাটা রোমান 1 2 3 দিয়ে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে বইয়ের 2 নাম্বার জাবেদা এবং 3 নাম্বার জাবেদা, এই 2 আর 3 এর জাবেদাটা তোমরা আগে পরে করতে পারো। 2 নাম্বার যে জাবেদাটা আছে সেটা যদি আমরা 3 নাম্বারে দেই, আর 3 নাম্বারে যে জাবেদাটা আছে যখন অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়, এই জাবেদাটা যদি আমরা 2 নাম্বারে নিয়ে আসি তাহলে আমাদের অঙ্কের অঙ্কটা সঠিক করতে আরো বেশি সহজ হবে। কারণ কি, অনেক সময় জনগণের কাছ থেকে শেয়ার ইস্যুর চেয়েও বেশি অতিরিক্ত আবেদন পাওয়া যায়, ঠিক আছে, বেশি বা অতিরিক্ত আবেদন পাওয়া যায়। যেমন আমরা বাজারে শেয়ার ইস্যু করলাম 100 শেয়ার, আবেদন পাইলাম আমরা 150 শেয়ার, মানে জনগণ শেয়ার আবেদন এত দিয়েছে, আবেদন পত্রের সাথে এত বেশি আবেদন এসেছে যে আমরা 100 শেয়ার বিক্রি করতে পারবো, আমাদের ক্ষমতা আছে 100 শেয়ার বিক্রি করার জন্য, কিন্তু আমাদের কাছে আবেদন এসেছে আরো 50টা শেয়ারের বেশি আবেদন, 150 শেয়ারের আবেদন এসেছে। তখন আমাদের অতিরিক্ত যে 50টা শেয়ার আমরা তো বিক্রি করতে পারবো 100, অতিরিক্ত যে 50টা এসেছে সেটা তো আমরা বিক্রি করতে পারবো না। সেই অতিরিক্ত 50 শেয়ারের আবেদনের টাকা আমাদের ফেরত দিয়ে দিতে হবে। এই জন্য আমরা যখন আবেদনের অর্থটা পাই, আমরা এখানে টোটাল আবেদনের অর্থ দিয়ে জাবেদা করব, যতটুকু পেয়েছি টোটালটা দিয়ে, অতিরিক্ত পাই বা কম পাই সম্পূর্ণটা এখানে আবেদন প্রথম জাবেদায় দেখাবো। এইখান থেকে যদি অতিরিক্ত আবেদন আসে সেটা আমরা দ্বিতীয় জাবেদায় ফেরত দিব। ফেরত, অতিরিক্ত আবেদন ফেরত। সেই ক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের বইয়ের 3, আমি এটা 2 নাম্বারে নিয়ে আসলাম। 3 কে আমি 2 নাম্বারে নিয়ে আসলাম, আর 2 কে আমি নিয়ে যাব 3-এ, ঠিক আছে। বইয়ের যে 2 সেটাকে আমি নিয়ে যাব 3-এ। তাহলে আমার সিরিয়াল হচ্ছে 1 এটা, 2 এটা, 3 এটা। এটা হচ্ছে বই, এটা হচ্ছে বই। আর আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা 1-এ রেখেছি, বইয়ের 3 নাম্বারটা নিয়ে এসেছি 2 নাম্বারে, বইয়ের 2 নাম্বারটা নিয়ে গেছি 3 নাম্বারে। তাহলে 3 নাম্বারটা হচ্ছে অতিরিক্ত আবেদনের অর্থ যদি আমরা ফেরত দেই সেক্ষেত্রে এই জাবেদাটা উল্টা হয়ে যাবে, এটা হয়ে যাবে উল্টা। কি হবে তখন? শেয়ার আবেদন হিসাব হয়ে যাবে ডেবিট, ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট। কারণ আমরা যখন পেয়েছিলাম ব্যাংকে ডেবিট করেছিলাম, এখন ফেরত দিচ্ছি, ব্যাংকে কমাতে হবে। তাহলে কতটুকু অতিরিক্ত এসছে, যদি আমরা 150 আবেদন পেয়ে থাকি সেখান থেকে 50টা আবেদনের অর্থ ফেরত দিই, তাহলে সেখানে শেয়ার আবেদন 50টা ধরে হিসাব করতে হবে প্রত্যেকটা শেয়ারের দাম দিয়ে। তাহলে হয়ে যাবে শেয়ার আবেদন ডেবিট, এটা হয়ে যাবে ডেবিট, আর এটা হয়ে যাবে ক্রেডিট, ব্যাংক হিসাব হয়ে যাবে ক্রেডিট। ঠিক আছে, অঙ্ক করার সময় আরো ভালোভাবে বুঝবো, তোমরা 2-1টা উদাহরণ ঘাটবে। তাহলে এখন আমরা 2 নাম্বার জাবেদায় যাই। 2 নাম্বার জাবেদা এটা করেছে 3, ঠিক আছে। এটা আমরা 2 নাম্বারে রেখেছি। আর এখন যেটা বইয়ের 2 সেটা আমি তোমাদের 3 নাম্বারে নিয়ে যাই। এখন বইয়ের 2টা হচ্ছে সমমূল্যে যদি শেয়ার ইস্যু করি এবং সেই শেয়ারের টাকা যখন আমরা কি করব, শেয়ার মূলধনে স্থানান্তর করব। এটা তো আমাদের উদ্দীপক পড়েই বুঝতে হবে যে শেয়ারের আবেদনের টাকাটা অবশ্যই মূলধনে স্থানান্তর করতে হবে। সেক্ষেত্রে জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট সমমূল্যের ক্ষেত্রে, প্রমাণ 1 2 3। সমমূল্যের ক্ষেত্রে, সমমূল্যে অধিহারে অবহারে, সেটা আমি এই টপিকে বুঝিয়ে দিয়েছি তোমাদের। ইস্যু সংক্রান্ত যে বিষয় ক নাম্বারেই বুঝিয়ে দিয়েছি যে মূলধনের স্থানান্তরের ক্ষেত্রে কি হবে। সমমূল্যে শেয়ার ইস্যু করলে মূলধনের স্থানান্তরের ক্ষেত্রে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। অধিহারে ইস্যু করলে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। কারণ অধিহারটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তিতে ক্রেডিট। শেয়ার মূলধন বারবারই ক্রেডিট হবে, শুধু অধিহার অবহার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর অবহারের ক্ষেত্রে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, আর হচ্ছে শেয়ার মূলধন ক্রেডিট। 4 নাম্বার হচ্ছে যখন অবলেখকের কমিশন বা ব্যাংক ফি বা অন্যান্য শেয়ার বিক্রির উদ্দেশ্যে কোনো প্রাথমিক খরচ প্রদান করা হয়, তাহলে সেই খরচের নামটা হবে ডেবিট। অবলেখকের কমিশন হলে অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক চার্জ হলে ব্যাংক চার্জ ডেবিট, এরকম। আর ক্রেডিট হবে ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংকের মাধ্যমে লেনদেন হচ্ছে।
মূলধন সংগ্রহের ব্যাংক ফি বা ব্যাংক চার্জ, সেটাও ক্রেডিট। প্রাথমিক খরচ, যে খরচের নাম থাকবে সেটাকে আমরা খরচটার নাম দিয়ে ডেবিট করব, ব্যাংক হিসাবটা ক্রেডিট করব। আর অবলেখক, যদি শেয়ারের মাধ্যমে অবলেখকের কমিশন দেয়া হয়, আমরা যদি সরাসরি টাকা না দিয়ে শেয়ারের মাধ্যমে তাকে কমিশনটা দিই, যে আমাদের শেয়ারের দাম এত, কমিশনটা তুমি যেহেতু এত টাকায় পেতে বা আপনি কমিশন হিসেবে এত টাকা পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে আমরা টাকাটা নগদে না দিয়ে আমরা শেয়ার দিয়ে তাকে কমিশনটা পূরণ করি, সেক্ষেত্রে হবে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অঙ্ক করার ক্ষেত্রে আমরা বুঝবো। অর্থাৎ টাকা না দিয়ে যদি শেয়ার দেই, সেক্ষেত্রে শেয়ার মূলধন হবে ক্রেডিট। আর 5 নাম্বার হচ্ছে নগদ অর্থ ছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে অন্যান্য প্রতিষ্ঠান, যেমন জমি, ভূমি, যন্ত্রপাতি, ভৌত অবকাঠামো, পণ্য বহনের জন্য জাহাজ, গাড়ি ও কার্গো ইত্যাদি ক্রয়ের প্রতিদানে যদি শেয়ার ইস্যু করা হয়, তাহলে সেখানে রোমান 1 প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট হতে স্থায়ী সম্পদ গ্রহণ করা হলে জমি, ভূমি বা বাণিজ্যিক প্লট হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, জাহাজ, মোটর গাড়ি, কার্গো হিসাব ডেবিট, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসাব ক্রেডিট। অর্থাৎ যাদের কাছ থেকে আমি সম্পত্তি গ্রহণ করছি তাদেরকে ক্রেডিট করব, এবং যে সম্পত্তিটা নিচ্ছি সেই সম্পত্তিটা ডেবিট করব। রোমান 2 হচ্ছে যখন আমি সেই সম্পত্তিটার বিনিময়ে শেয়ার দিচ্ছি টাকা না দিয়ে, তখন সেই প্রতিষ্ঠানটা যাকে আমি রোমান 1-এ ক্রেডিট করেছিলাম তাকে ডেবিট করব, এবং শেয়ার যেহেতু দিচ্ছি শেয়ার মূলধনকে ক্রেডিট করব। আর রোমান 1 আর 2 মিলে যদি আমি একটা জাবেদা দিতে চাই, সেক্ষেত্রে কোনো কোম্পানি চাইলে উপরোক্ত 2টি জাবেদার পরিবর্তে একটি জাবেদা তাদের বইতে দিতে পারে। সেক্ষেত্রে হতে পারে রোমান 1-এর যাকে ডেবিট করেছিলাম তাকে ডেবিট, এবং রোমান 2-তে যাকে ক্রেডিট করেছিলাম সেটা শেয়ার মূলধনকে ক্রেডিট। অর্থাৎ এখানে রোমান 1 আর 2 এর দেখো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসাবে একবার ডেবিট হয়েছে, 2-তে একবার ক্রেডিট হয়েছে, তাই 1 আর 2 এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিন্তু এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে থেকে যাচ্ছে শুধু ডেবিট অংশ রোমান 1-এর, আর থেকে যাচ্ছে রোমান 2 এর ক্রেডিট অংশ। এই রোমান 1-এর ডেবিট এবং রোমান 2 এর ক্রেডিট, এই দুইটা মিলে আমরা একসাথে ডেবিট ক্রেডিট করে একটা জাবেদা দিতে পারি, তখন আর আলাদা জাবেদা দেওয়ার প্রয়োজন হবে না। যদি কেউ সহজে বুঝতে না পারে তাহলে রোমান 1-2 ভাগ করে দিতে পারো, কোনো সমস্যা নাই। আর যদি আমরা বুঝি তাহলে সেই ক্ষেত্রে ওই সম্পত্তির হিসাবকে ডেবিট করব, এবং শেয়ার যেহেতু আমরা শেয়ারের বিনিময়ে ক্রয় করছি, শেয়ার মূলধনকে ক্রেডিট করব। আশা করি জাবেদার নিয়মগুলো তোমরা বুঝেছো। খুবই সহজ জাবেদার নিয়ম। তোমরা যদি আরো ভালো করে বুঝতে চাও, দুই একটা উদাহরণ ঘেটে এই জাবেদার নিয়মগুলো মিলিয়ে দেখতে পারো। ঠিক আছে, এখানে যে কোনো একটা রোমান 1, 2, 3 এই যে কোনো একটা পদ্ধতিতে একটা অঙ্ক থাকবে, একটা অঙ্কের মধ্যে দুইটা পদ্ধতি থাকবে না, যে কোনো একটা পদ্ধতিতে শেয়ার ইস্যু করা হবে এবং সেটা নিয়ে একটা উদ্দীপক থাকবে প্যারাগ্রাফ আকারে। এই যে জাবেদা করলাম, এই জাবেদাগুলো থেকে আমরা দেখব কোন কোন লেনদেনগুলো ব্যাংক সংক্রান্ত লেনদেন, সেগুলো নিয়ে আমরা একটা খতিয়ান করব, যেটা তোমরা পাবে 4.25-এ। ঠিক আছে, ব্যাংকের খতিয়ান। খতিয়ান আমরা কিসের খতিয়ান করব? ব্যাংক, যেটা আমরা পাবো টপিক নাম্বার 4.25। ছোট্ট একটা খতিয়ান, এখানে শুধুমাত্র ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে খতিয়ানটা করা হবে। আমরা যেমন শেয়ার আবেদনের অর্থ যখন পাই সেখানে একটা ব্যাংক হিসাব থাকে, অতিরিক্ত আবেদন যখন ফেরত দেই সেখানে একটা ব্যাংক হিসাব থাকে, যখন আমরা অবলেখকের কমিশন বা কোনো খরচ প্রদান করি সেখানে একটা ব্যাংক হিসাব থাকে। তাহলে এক্ষেত্রে দেখতে হবে কখন ব্যাংক ডেবিট হচ্ছে, কখন ব্যাংক ক্রেডিট হচ্ছে। সেই ডেবিট ক্রেডিট নিয়ে ব্যাংকের যে খতিয়ানটা করব সেগুলো মিলিয়ে লাস্টে আমরা একটা ব্যাংকের জের বের করব, ব্যাংকের ব্যালেন্স। অর্থাৎ ব্যালেন্স সিডিটা কি হচ্ছে সেটাই পরবর্তীতে ব্যাংকের ব্যালেন্স বিডি অর্থাৎ ডেবিট ব্যালেন্স যখন হবে সেটাকে আমরা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, যেটা লাস্টের টপিক, সেই জেরটাকে নিয়ে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি হিসাবে দেখাবো, যেটা আমরা 4.26-এ পাবো। খুবই ছোট একটা আর্থিক অবস্থার বিবরণী নমুনা দেয়া আছে। এটা আমরা ব্যাংক হিসাবের জেরটাকে চলতি হিসাবের অধীনে, চলতি সম্পদের অধীনে দেখাবো। ব্যাংক হিসাবের জের কেন নির্ণয় করা হয়? এই আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের একটা আইটেম বের করার জন্য ব্যাংক হিসাবের জেরটা এখানে নির্ণয় করা হয়। এই ব্যাংক হিসাবের জেরটা নির্ণয় না করলে আর্থিক অবস্থার বিবরণী সঠিক চিত্র প্রকাশ করবে না। এখন আমি 4.26টা একটু তোমাদের দেখে দেখে পড়ে বুঝিয়ে দিই, যেন তোমরা বাসায় নিজেরা একটু এঁকে প্র্যাকটিস করতে পারো। খুবই ছোট্ট একটা ছক, ঠিক আছে, খুবই ছোট্ট একটা ছক। এখানে দুইটা টাকার কলাম দেয়া আছে আর বিবরণের জন্য একটা কলাম আছে। যেহেতু আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে, যেহেতু এটা একটা বিবরণী, এখানে শিরোনাম থাকবে, প্রতিষ্ঠানের বা কোম্পানির নাম থাকবে, আর্থিক অবস্থার বিবরণী কত সালের কত তারিখে প্রস্তুতকৃত লিখে প্রথম অংশে থাকবে এখানে সম্পদ সমূহ, যেটাকে আমরা বলি পরিসম্পদ। পরিসম্পদের অধীনে কি থাকে দেখো একটু, এখানে থাকবে যদি স্থায়ী সম্পদ থাকে, যেটা আমরা জাবেদার নিয়মে 5 নাম্বার নিয়মটা পড়েছি, যদি আমরা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করি শেয়ারের বিনিময়ে, সেই স্থায়ী সম্পদটা এখানে আসতে পারে। যেমন ভূমি, জমি, বাণিজ্যিক প্লট, মেশিন, যেটা আমরা জাবেদার 5 নাম্বার নিয়মে পড়েছি, সেটা সরাসরি আমরা আউটার কলামে
বসাতে পারি। তারপর চলতি সম্পদ, চলতি সম্পদ হচ্ছে আমাদের এই যে ব্যাংক ব্যালেন্স, যেটা আমরা নির্ণয় করব খতিয়ানের মাধ্যমে, সেটা চলতি সম্পদ। ব্যাংক হিসাব লিখে বা ব্যাংক জমার উদ্বৃত্ত লিখে আমরা সরাসরি আউটার কলামে দেখাবো। এখানে হচ্ছে স্থায়ী, এখানে হচ্ছে চলতি, সরাসরি আমরা আউটার কলামে দেখাবো, অথবা ইনার কলামে দুটো একসাথে যোগ করে আউটার কলামে দেখতে পারি। যেহেতু সম্পত্তিগুলো আলাদা তাই আউটার কলামে দেখালে ভালো। এরপর আমাদের থাকতে পারে অসমন্বিত ব্যয় বা অসমন্বিত খরচ, যেটা চলতিও না স্থায়ীও না। অসমন্বিত ব্যয়গুলোকে আমরা সাধারণত সম্পদের অংশে দেখাই শেষের দিকে। সেটা হচ্ছে শেয়ার অবহার, যেটা আমরা জাবেদায় মূলধন জাতীয় ক্ষতি হিসেবে দেখিয়েছি। শেয়ার অবহার এখানে আসতে পারে অবলেখকের কমিশন, এটা প্রতিষ্ঠানের একটা খরচ তবে মূলধন জাতীয় ব্যয়, এই জন্য এখানে অবলেখকের কমিশনটাকে অসমন্বিত ব্যয় হিসেবে দেখানো হয়েছে। তাহলে শেয়ার অবহার, অবলেখকের কমিশন, আরো থাকতে পারে মূলধন সংগ্রহের ব্যাংক ফি বা ব্যাংক চার্জ, প্রাথমিক খরচাবলী যদি থাকে, এগুলো হচ্ছে অসমন্বিত ব্যয়। তাহলে সম্পদ অংশে আমাদের তিনটা বিষয় থাকে: অসমন্বিত ব্যয় বা খরচ। এখানে কি কি থাকে? অবলেখকের কমিশন, অবলেখকের শেয়ার অবহার, তারপরে থাকে ব্যাংক চার্জ বা ব্যাংক ফি মূলধন সংগ্রহের জন্য, প্রাথমিক খরচ, এগুলো হচ্ছে সম্পদের অংশে। এগুলো সব একসাথে যোগ করে যেগুলো থাকে সেগুলো আমরা আউটার কলামে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা সম্পদের অংশটা যোগ করব। পরিসম্পদের অংশ এইটুকুই, তারপর আমরা ক্লোজ করে দিব। এই যে পরিমাণটা আসলো, এখন আমরা নিচের অংশে শেয়ার মালিকদের সত্য ও দায়, ঠিক আছে, শেয়ার মালিকদের সত্য ও দায়ের অংশে শেয়ার মূলধন বিষয়গুলো নিয়ে আসবো। তারপর কোনো দায় থাকলে বা সঞ্চিত উদ্বৃত্ত থাকলে সেগুলো আনবো। সেগুলো সব মিলে তখন এই সম্পদের টাকার পরিমাণের সমান হতে হবে। তাহলে আমরা দেখি যে শেয়ার মালিকদের সত্য ও দায়ের মোট সম্পদের পরের দ্বিতীয় অংশ হচ্ছে শেয়ার মালিকদের সত্য ও দায়। শেয়ার মালিকদের সত্যটা প্রথমে লিখতে হয়, এখানে নিয়ে আসতে হয়। আমরা যে মূলধনের শ্রেণী বিভাগটা পড়েছিলাম সেই মূলধনগুলো এখানে নিয়ে আসতে হয়। শেয়ার মালিকদের সত্য দায়ের মধ্যে 4 ধরনের মূলধন নিয়ে আসতে হয়। তবে এখানে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত মূলধন, এই তিনটা মূলধন যদি আমরা আলাদা আলাদা ভাবে লিখি, তিনটা মূলধনকে আমাদের আলাদাভাবে ক্লোজ করে রাখতে হয়। সেটা তোমরা ছক যখন করবে দেখবে। কিন্তু যখনই আদায়কৃত 4 নাম্বার মূলধনটা, আদায়কৃত বা পরিশোধিত মূলধনটা আমরা লিখবো, সেইখান থেকে আমাদের টাকার অ্যামাউন্টটাকে ওপেন রাখতে হবে, পরবর্তী টাকাগুলো যেন আমরা যোগ বিয়োগ করে ফলাফল নির্ণয় করতে পারি। তাহলে আমাদের অনুমোদিত মূলধনটা লিখে টাকার কলামে যে কতগুলো শেয়ার কত টাকা করে সেটা লিখে আমাদের অনুমোদিত মূলধন ক্লোজ করতে হয়। ইস্যুকৃত মূলধন যদি শুধু ইস্যুকৃতটা লিখি সেটাও ক্লোজ করতে হবে। বিলিকৃতটা যদি শুধু বিলিকৃত মূলধন লিখি কতগুলো শেয়ার কত টাকা করে সেটাও ক্লোজ করতে হবে। আউটার কলামে টাকার কলামটা, শুধুমাত্র টাকার কলামটা ক্লোজ করতে হবে ডাবল দাগ দিয়ে। যখনই আমরা লিখবো আদায়কৃত বা পরিশোধিত মূলধন, তখন থেকে আমাদের টাকার অ্যামাউন্টটা আউটার কলামে ওপেন হয়ে যাবে। আমরা অনুমোদিতটাকে আলাদা রেখে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত তিনটাকে একসাথেও লিখতে পারি। যদি আমরা তিনটাকে একসাথে লিখি, যেখানে আদায়কৃত শব্দটা থাকবে সেখান থেকে টাকার অ্যামাউন্ট ওপেন থাকবে। তাহলে তোমরা এখানে দেখো শেয়ার মালিকদের সত্যের মধ্যে লেখা আছে অনুমোদিত মূলধন প্রতিটি এত টাকা মূল্যের এতগুলো শেয়ার, অর্থাৎ উদ্দীপকে দেয়া থাকবে কতগুলো শেয়ার নিয়ে কোম্পানি নিবন্ধিত হয়েছে এবং প্রতিটার দাম কত, সেই কথাটা এখানে লিখতে হবে। প্রতিটা এত টাকা মূল্যের এতগুলো শেয়ার নিয়ে কোম্পানি অনুমোদন পেয়েছে, সেটাই অনুমোদিত মূলধন। সেটা লিখে টোটাল টাকাটা আউটার কলামে লিখে দেখো ডাবল দাগ দিয়ে ক্লোজ করা আছে। তারপর ইস্যুকৃত মূলধন, সেটাও কত টাকা করে আমরা শেয়ার ইস্যু করেছি এবং সেটার দাম কতগুলো শেয়ার এবং প্রত্যেকটার দাম কত, সে নামিক মূল্যে কিন্তু এখানে ইস্যুকৃত শেয়ারটা দেখাতে হবে এবং শুধু ইস্যুকৃত থাকলে সেটা আউটার কলামে ক্লোজ করতে হবে। বিলিকৃত, আদায়কৃত বা পরিশোধিত, যেহেতু আদায়কৃতর সাথে বিলিকৃতটা রেখেছে, আদায়কৃত থাকলে সেটা দেখো টাকার অ্যামাউন্টটা ওপেন আছে, তবে অবশ্যই লিখতে হবে প্রতিটি কত টাকা মূল্যের কতগুলো শেয়ার। এবং লাস্টে আছে সঞ্চিত উদ্বৃত্ত। আমরা জাবেদায় যে শেয়ার অধিহার দেখিয়েছিলাম, যদি আমরা অধিহারে শেয়ার ইস্যু করি তাহলে এখানে জাবেদায় শেয়ার অধিহার দিয়ে যত টাকা আমরা ক্রেডিট করেছি সেই শেয়ার অধিহারের টাকাটা এখানে সঞ্চিত উদ্বৃত্তের অধীনে দেখাতে হবে। শুধুমাত্র অধিহারের টাকাটা আউটার কলামে দেখাতে পারি বা ইনার কলামে দেখিয়ে বাইরে নিয়ে যেতে পারি আউটার কলামে। এই যে বিষয়গুলো আদায়কৃত মূলধন এবং শেয়ার অধিহার, এই দুইটা বিষয় আমরা দুইটা অ্যামাউন্ট যোগ করে দেখবো যে আমাদের পরিসম্পদের সমান হয়েছে কিনা, শেয়ার মালিকদের সত্য দায় বিষয়টা পরিসম্পদের সমান হয়েছে কিনা। যদি দুইটাই সমান হয় তাহলে বুঝবো যে আমার শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনগুলো আমি সঠিকভাবে আর্থিক অবস্থার বিবরণীতে প্রদর্শন করতে পেরেছি এবং সঠিক আর্থিক চিত্র প্রকাশিত হয়েছে। এটাই কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, এটা কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি, এবং অবশ্যই সেটা শেয়ার ইস্যু সংক্রান্ত। তাহলে আশা করি আজকের ক্লাসের যে টপিকগুলো ছিল 1, 2, 3, 4, 5, এই 5টা বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর। এরপরও
হয়তো সাথে সাথে সব বিষয় তোমরা ক্যাচ করতে পারো না, বাসায় এই 5টা টপিক তোমরা আজকের ক্লাসের পর খুব ভালোভাবে রিভাইজ করবে। যেগুলো যেগুলো আমি যেভাবে পড়িয়েছি খাতায় লিখে লিখে, ছকগুলো লিখে, জাবেদার নিয়মগুলো লিখে লিখে নিজেরা মুখস্থ রাখবে, বুঝবে, বুঝে বুঝে সেইভাবে নিয়মগুলো মেনটেন করবে। নেক্সট ক্লাসে আমরা এই 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে, অর্থাৎ সমমূল্যে, অধিহারে, অবহারে, এই 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে একটা অঙ্ক করব। তোমরা অঙ্ক বোঝার জন্য প্রয়োজনে 2-1টা উদাহরণ ঘাটতে পারো, নিয়মটা জেনে রাখলে, নমুনাটা দেখে রাখলে যে কিভাবে অঙ্কটা করতে হয়। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এই পর্যন্তই থাক। তোমরা বাসায় যেভাবে আমি ক্লাস নিচ্ছি সেই বিষয়গুলো বাসায় স্টাডি করো গুরুত্ব সহকারে, যেন প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকে এবং অঙ্কগুলো ভালোভাবে করতে পারো। আর যে বিষয়গুলো আমি পড়াইনি, থিওরির যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই নিজেরা বাসায় পড়ে নিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব, একটা অঙ্ক করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।